أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। দণ্ডবিধি আইন 1860 সালের আইন। এক ধারায় বলা আছে পরিচিতি, ধারা 2 এ বলা আছে বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে তার শাস্তি প্রদান, তার বিচার করা যাবে, তাকে শাস্তিও দেওয়া যাবে। ধারা 3 বলা আছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে অপরাধ করে তাহলে সেই অপরাধের বিচার কি বাংলাদেশে করা যাবে, বাংলাদেশে করা যাবে এবং বাংলাদেশে করার পর কি করা যাবে, অপরাধীকে দণ্ড প্রদান করা যাবে বা শাস্তি প্রদান করা যাবে। ধারা 3। ধারা 12। 12 ধারায় বলা হয়েছে জনসাধারণ, কি বলা হয়েছে, জনসাধারণ। ধারা 14-তে রাষ্ট্রের কর্মচারী, ধারা 17-তে সরকার, ধারা 19-এ বিচারক বা বিচারক বা জজ, ধারা 20 বিচারালয়, ধারা 21 সরকারি কর্মচারী, ধারা 22 স্থাবর অস্থাবর সম্পত্তি, ধারা 23 অন্যায় লাভ অন্যায় ক্ষতি, ধারা 24 অসাধুভাবে, ধারা 25 প্রতারণামূলকভাবে, ধারা 27 স্ত্রী, কেরানি অথবা ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি। ধারা 28 নকলকরণ, ধারা 29 দলিল, ধারা 30 মূল্যবান জামানত, ধারা 31 উইল, ধারা 34 কতিপয় ব্যক্তি যদি একই কার্য সম্পাদন কল্পে বা একই কার্য সম্পাদনের উদ্দেশ্যে যদি কোনো কার্য করে তাহলে একই কার্য সম্পাদনের জন্য শাস্তি হবে। ধারা 39 বলা হয়েছে স্বেচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে। ধারা 40 অপরাধ ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 4-1 মূর্ধন্য। ধারা 41 বিশেষ আইন, ধারা 42 স্থানীয় আইন, ধারা 44 ক্ষতি, ধারা 51 হলফ অথবা শপথ, হলফ অথবা শপথ। এই হলফ অথবা শপথটা সাধারণত কোন সময় পড়ানো হয়, বিশেষ করে আদালতের ক্ষেত্রে। আদালতে যখন কোনো সাক্ষী বা কোনো ব্যক্তি যদি জবানবন্দি দেয় বা স্বীকৃতি দেয় বা স্বীকারোক্তি দেয় সেক্ষেত্রে কি করা হয়, এই হলফ বা শপথ পড়ানো হয়। হলফ বা শপথ পড়ানোর উদ্দেশ্য হলো হলফ বা শপথ পড়ার পর কোনো ব্যক্তি শপথ করে যে সে যা কিছু বলবে প্রত্যেকটা বিষয় সত্য ঘটনা সম্পর্কে সে বলবে, সে কোনো মিথ্যা বিষয় বলবে না। এই কারণে শপথ করানো হয় বা হলফ পড়ানো হয়। ধারা 52 সৎবিশ্বাস অথবা সরল বিশ্বাস। ধারা 53-তে বলা হয়েছে, ধারা 52 কথা বলা হয়েছে আশ্রয় দান। ধারা 53-তে দণ্ড, ধারা 54, ধারা 55-তে সরকার কর্তৃক ক্ষমতা, ধারা 55 কতে রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক ক্ষমতা। ধারা 71-এ একই মামলায় যদি একাধিক অপরাধ হয় সেক্ষেত্রে অপরাধের শাস্তি প্রদান করা যাবে, সর্বোচ্চ শাস্তি প্রদান করা যাবে। ধারা 75 বর্ধিত দণ্ড, 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়। 12 অধ্যায় এবং 17তম অধ্যায় যে আছে, অধ্যায়ে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে সেই ব্যক্তিকে কি করা যাবে, বর্ধিত দণ্ড প্রদান করা যাবে। যদি ওই ব্যক্তি পূর্বেই কোনো দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয় অথবা 3 বছর আহ যদি কোনো কারাদণ্ড ভোগ করে তাহলে কি করা যাবে, সেই ব্যক্তিকে পুনরায় বর্ধিত দণ্ড প্রদান করা যাবে। ধারা 76 আইন বলে কৃতকাজ, ধারা 78 বিচারকের কাজ, ধারা 79 আইন আইনত বাধ্য কিন্তু ভুল ধারণাবশত, ধারা 80 আইনানুগ কার্য সম্পাদনকালে কোনো ক্ষতি হলে, ধারা 81 আইনানুগ কার্য সম্পাদন করার ক্ষেত্রে যদি কোনো ছোট ক্ষতি বড় ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যদি ছোট ক্ষতি করা হয় বা ছোট ক্ষতি সাধন করা হয় সেক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 82 9 বছরের কম, ধারা 83 9 বছরের বেশি 12 বছরের কম যদি বুদ্ধির পরিপক্কতা না থাকে সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা 84 অপ্রকৃতিস্থ ব্যক্তি বা পাগলের কার্য কি হবে না, অপরাধ হবে না। ধারা 85 প্রমত্ততার কারণে, প্রমত্ততা কিরূপ হতে হবে, অন্য কোনো ব্যক্তির ইচ্ছায়, নিজের ইচ্ছায় না, অন্য কোনো ব্যক্তির ইচ্ছায় নিজের অজ্ঞাতসারে, অর্থাৎ নিজে জানতেও পারবে না বুঝতেও পারবে না এরূপ কোনো কার্যের মাধ্যমে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয় বা প্রমত্ততার কারণে যদি কোনো কাজ করে সেক্ষেত্রে অপরাধ হবে না। ধারা 86-তে বলা হয়েছে যদি নিজে কোনো ব্যক্তি নিজের থেকে যদি
নেশাগ্রস্ত হয় বা প্রমত্ততার কারণে কোনো অপরাধমূলক কোনো কার্য করে, তাহলে সে ব্যক্তি রেহাই পাবে না। ধারা 87, 18 বছরের বেশি 2 বা ততোধিক ব্যক্তি যদি খেলায় বা কোনো খেলায় মত্ত হয় এবং তারা যদি সম্মতি সহকারে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করে, তারা যদি জানে বা বোঝে যে এই খেলার ক্ষেত্রে কি মৃত্যু ঘটতে পারে বা গুরুতর কোনো আঘাত হতে পারে, সেক্ষেত্রে ওই খেলাধুলায় যদি অংশগ্রহণ করার ফলে কোনো আঘাত পায় বা কোনো অপরাধমূলক কোনো কার্য সম্পাদন হয়, সেক্ষেত্রে কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না, কারণ তারা দুইজনই প্রাপ্তবয়স্ক অথবা তারা কি করছে, সম্মতি সহকারে এই কার্য সম্পাদন করছে। ধারা 87। ধারা 88-তে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সম্মতি সহকারে সৎ বিশ্বাসে উপকারার্থে অপর কোনো ব্যক্তি ওই ব্যক্তির যদি কোনো কাজ করে বা কোনো কিছু যদি অনুষ্ঠান করে, তাহলে সেই ক্ষেত্রে যদি অপরাধ হয় তাহলে অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 88। ধারা 89-তে বলা হয়েছে, শিশুর অভিভাবক হিসেবে অথবা পাগলের অভিভাবক হিসেবে যদি সম্মতি প্রদান করা হয়, সেক্ষেত্রে যদি সৎ বিশ্বাসে বা সরল বিশ্বাসে উপকারার্থে কোনো ব্যক্তি যদি কোনো কিছু করেন, সেই কাজের ফলে যদি কি হয়, ক্ষতি হয় অথবা কোনো ধরনের অপরাধের যদি সৃষ্টি হয়, তাহলে তা অপরাধ হবে না। ধারা 89। ধারা 90-তে যে ক্ষেত্রে সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। ধারা 91, সম্মতি যখন স্বতন্ত্র অপরাধের সৃষ্টি করে, তাহলে সেই সম্মতিমূলক কাজ কি করতে হবে, বর্জন করতে হবে। ধারা 92, সম্মতি ছাড়া যদি কোনো কার্য করা হয় তাহলে অপরাধ হবে না। ধারা 93, সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ অথবা সরল বিশ্বাসে কৃত যোগাযোগের ফলে কোনো অপরাধ কর্ম হবে না। ধারা 94-তে বলা হয়েছে, ভয়ভীতির ফলে যদি কোনো ব্যক্তিকে কোনো অপরাধ কর্ম করতে যদি বাধ্য করা হয়, সেক্ষেত্রে অপরাধ হবে না। কিন্তু এমন কোনো অপরাধমূলক কার্য করা যাবে না যার ক্ষেত্রে অপরাধ হতে পারে, যেমন অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো যাবে না, অথবা রাষ্ট্রের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে কি করা যাবে না, রাষ্ট্রদ্রোহমূলক কোনো অপরাধ করা যাবে না, যার কারণে যাবজ্জীবন মৃত্যুদণ্ড বা অন্য কোনো কারাদণ্ড হতে পারে, এরূপ কোনো অপরাধ করা যাবে না। ধারা 95, সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ হবে না। ধারা 96, ধারা 97, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দেহের ক্ষেত্রে এবং সম্পত্তির ক্ষেত্রে, দেহের ক্ষেত্রে এবং সম্পত্তির ক্ষেত্রে। ধারা 98, যে সকল ব্যক্তির কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়, যেমন 82 ধারায় শিশুর কার্যের বিরুদ্ধে, 84 ধারায় অপ্রকৃতিস্থ ব্যক্তির বিরুদ্ধে, 85 ধারায় কি প্রমত্ততার কারণে বা নেশাগ্রস্ত ব্যক্তির কার্যের বিরুদ্ধে কি করা যায়, আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। ধারা 99, যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না। ধারা 99। ধারা 100, দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে যখন মৃত্যু ঘটানো যায়, যখন মৃত্যু ঘটানো যায়। 101 ধারায় বলা হয়েছে, মৃত্যু ব্যতীত যদি দেহ রক্ষা করা যায় তাহলে সেক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে না। 102-এ বলা হয়েছে আরম্ভ এবং স্থিতিকাল। 103-এ বলা হয়েছে, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে অপরাধী ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে বা ঘটাতে পারবেন। ধারা 103। 104-এ বলা হয়েছে, মৃত্যু ব্যতীত অন্য কোনো ক্ষতি সাধন। 105-এ বলা হয়েছে আরম্ভ এবং স্থিতিকাল। 106-এ বলা হয়েছে, নিরপরাধ ব্যক্তির ক্ষতি হবে জেনেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। ধারা 107, দুষ্কর্মে সহায়তা। ধারা 108, দুষ্কর্মে সহায়তাকারী ব্যক্তি। ধারা 109, যদি সহায়তাকারী ব্যক্তির শাস্তির বিধান না থাকে। ধারা 110, সহায়তাকারীর উদ্দেশ্য হতে যদি যে কার্য সম্পাদন করে তার উদ্দেশ্য যদি ভিন্নরূপ হয় তাহলে সহায়তাকারীর শাস্তি। ধারা 111, যে কার্য সম্পাদনের জন্য সহায়তা করা হয়েছে যদি ভিন্নরূপ কোনো কার্য সম্পাদিত হয়, সেক্ষেত্রে সহায়তাকারী ব্যক্তির শাস্তি। ধারা 114-তে বলা হয়েছে, যদি সহায়তাকারী ব্যক্তি নিজে উপস্থিত থেকে কোনো কার্য সম্পাদন করেন সেক্ষেত্রে তার শাস্তি। ধারা 115-তে বলা হয়েছে, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে যদি সহায়তা করা হয় কিন্তু অপরাধটি যদি সংঘটিত না হয়, তাহলে সহায়তাকারী শাস্তি হবে। ধারা 115-তে। ধারা 116-তে বলা হয়েছে, কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে যদি সহায়তা করা হয় সেক্ষেত্রে শাস্তি হবে। ধারা 116-তে। ধারা 118। 118 118 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডে অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের অনুষ্ঠানে যদি ষড়যন্ত্র করে, তাহলে তার শাস্তি হবে। ধারা 118। আর যদি সরকারি কর্মচারী যদি এরূপ
আর সরকারি কর্মচারী যদি করে তাহলে ধারা 119। ধারা 120-এ বলা হয়েছে যদি যাবজ্জীবন কারাদণ্ড নয় অন্য কোনো কারাদণ্ডে দণ্ডনীয় যদি কোনো অপরাধে সরকারি কর্মচারী কর্তৃক কত 119। কি বলা হয়েছে এনামুল ভাই? 118, 19, 20। দণ্ডনীয় অপরাধ ষড়যন্ত্রের গোপনকরণ। গোপনকরণ না? হ্যাঁ। 118-তে। আর 119-এ? 119-এ তো ওই 118 তো স্যার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানে ষড়যন্ত্র গোপনকরণ। আর 119 হলো সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ অনুষ্ঠানের কর্মচারী কর্তৃক। আর ষড়যন্ত্র। 120 120 ধারা হলো ওই যে কারাদণ্ডে কারাদণ্ড। দণ্ড অপরাধের ষড়যন্ত্র গোপনকরণ। হ্যাঁ। ধারা 120-এর কতে বলা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র। ধারা 120-এর খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। ধারা 121 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ধারা 121-এর ক যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য যদি ষড়যন্ত্র করা হয় তাহলে তার শাস্তি। ধারা 122 অস্ত্রশস্ত্র অথবা জনবল যদি একত্র করা হয় তাহলে তার শাস্তি। ধারা 122। ধারা 123-এ বলা হয়েছে অপরাধের ষড়যন্ত্র। 121 ধারায় 121-এর ক ধারায় যে অপরাধের ষড়যন্ত্র হবে যদি কোনো ব্যক্তি অপরাধের ষড়যন্ত্র জানার পর যদি গোপন করেন তাহলে তার শাস্তি হবে। ধারা 123। ধারা 124-এর ক রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ। ধারা 128। ধারা 128-এ বলা হয়েছে রাজবন্দী যুদ্ধবন্দীকে যদি ইচ্ছাকৃতভাবে পালিয়ে যেতে সাহায্য করে তাহলে সরকারি কর্মচারী কি হবে? অপরাধী হবে। ধারা 129-এ বলা হয়েছে অবহেলামূলক কার্যের কারণে। ধারা 130 যদি কোনো ব্যক্তি মানে সাধারণ জনগণ যদি কোনো ব্যক্তি যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধবন্দীকে যদি সহায়তা করে, উদ্ধার করে, আশ্রয় দান করে বা গ্রেপ্তারে যদি বাধা দান করে তাহলে তার শাস্তি হবে। ধারা 130। ধারা 136 বলা হয়েছে সামরিক বাহিনীর যে সকল অফিসার আছেন, কর্মকর্তা আছেন বা সৈনিক, নাবিক, বৈমানিক বা যে সকল সদস্য আছেন বা নিম্নপদস্থ যে কর্মচারীগুলো আছেন তারা যদি পলায়ন করে তাহলে তাদেরকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন তাহলে তার শাস্তি হবে। ধারা 136। ধারা 140 যদি কোনো ব্যক্তি সেনাবাহিনী বা সামরিক বাহিনীর প্রতীক, পোশাক, ব্যাজ যদি ধারণ করেন তাহলে তার শাস্তি। ধারা 140। ধারা 141। ধারা 141-এ বলা হয়েছে বেআইনি সমাবেশের সংজ্ঞা। বেআইনি সমাবেশের সংজ্ঞা। ধারা 142-এ বলা হয়েছে বেআইনি সমাবেশের সদস্য হওয়া। ধারা 143-এ বলা হয়েছে শাস্তি। ধারা 144 মারাত্মক অস্ত্রশস্ত্র সহ যদি যোগদান করে তাহলে শাস্তি। ধারা 144। ধারা 145-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জ্ঞাতসারে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আদেশ করা হয়েছে, আদেশ করার পরেও যদি কোনো ব্যক্তি ওই সমাবেশে যদি যোগদান করে মানে সে জানে, বোঝে বা জানতে পারছে বা বুঝতে পারছে যে এই সমাবেশ ভেঙে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে বা ছত্রভঙ্গের আদেশ করা হয়েছে, তারপরেও যদি কোনো ব্যক্তি সেই সমাবেশে যদি যোগদান করে তাহলে তার শাস্তি। ধারা 145। 146 দাঙ্গা। 47-এ শাস্তি মারাত্মক অস্ত্র সহ শাস্তি। ধারা 148। ধারা 150 যদি কোনো ব্যক্তি ভাড়াটিয়া করে তাহলে তার শাস্তি। যদি কোনো ব্যক্তি বেআইনি সমাবেশে অংশগ্রহণের জন্য অপর কোনো ব্যক্তিকে যদি ভাড়া করে বা ভাড়ায় যদি উৎসাহিত করে বা সাহায্য করে, সহায়তা করে তাহলে তার শাস্তি। ধারা 150। ধারা 151-তে বলা হয়েছে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ করা হয়েছে এরূপ জানা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সেই সমাবেশে অংশগ্রহণ করে তাহলে যোগদান করে তাহলে তার শাস্তি হবে। ধারা 151। ধারা 152-তে বলা হয়েছে বেআইনি সমাবেশ অথবা দাঙ্গা ছত্রভঙ্গের ক্ষেত্রে যদি সরকারি কর্মচারীকে বাধা দান করা হয়, ভয়ভীতি প্রদান করা হয় বা আক্রমণ করা হয় আহ অথবা গ্রেপ্তারে বাধা দান করা হয় তাহলে তার শাস্তি হবে। ধারা 152। ধারা ধারা 154। 154 এবং 55 ধারায় বলা হয়েছে যে জায়গায় বা যে স্থানে বা যে জমিতে বেআইনি সমাবেশ বা দাঙ্গার মতো অপরাধ অনুষ্ঠিত হয় সেই জমির মালিক, সেই জমির দখলদার, সেই জমির স্বত্বাধিকারী, সেই জমির অধিকারী অথবা সেই জমিতে যার স্বার্থ আছে এরূপ ব্যক্তি যদি জানতে পারেন অথবা বুঝতে পারেন যে এখানে বেআইনি সমাবেশ হওয়ার সম্ভাবনা আছে বা দাঙ্গার মতো কোনো অপরাধ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, এরূপ জানার পরেও যদি তিনি পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটকে যদি অবগত না করেন তাহলে তার শাস্তি হবে। ধারা 154 এবং ধারা 155।
ধারা 154 এবং ধারা 155। ধারা 157 ধারায় বলা হয়েছে, যে ব্যক্তি বেআইনি সমাবেশে অংশগ্রহণ করা ভাড়াটিয়া সদস্যদেরকে আশ্রয় দান করে তার শাস্তি ধারা 157। আর ধারা 158-তে যে ব্যক্তি বেআইনি সমাবেশে সদস্য হিসেবে ভাড়াটিয়া হয় তার শাস্তি ধারা 158। ধারা 159 মারামারি। ধারা 160 মারামারির শাস্তি। ধারা 161 থেকে ধারা 169 পর্যন্ত সরকারি কর্মচারীর শাস্তি। সরকারি কর্মচারীর শাস্তি কোন কোন ক্ষেত্রে বা কোন কোন পরিস্থিতিতে, কোন কোন ক্ষেত্রে অথবা কোন কোন পরিস্থিতিতে? ধারা 161-তে বলা হয়েছে, সরকারি কর্মচারী যদি সরাসরি ঘুষ গ্রহণ করে বা এখানে অর্থর কথা বলা হয়েছে। 161-তে যদি অর্থ গ্রহণ করে তাহলে তার শাস্তি হবে ধারা 161। ধারা 162-তে বলা হয়েছে দালাল। দালাল এখানে কোন কোন দালালের কথা বলা হয়েছে, যেমন স্ত্রী, শ্বশুর শাশুড়ি, শ্যালক শ্যালিকা, তারপরে শ্যালকের বউ, এই জাতীয় যারা যে সকল দালাল থাকতে পারে সে সকল দালালের কথা বলা হয়েছে। এরা যদি দালালি করে তাহলে তাদের শাস্তি হবে ধারা 162। ধারা 163-তে বলা হয়েছে ক্ষমতাধর ব্যক্তি। ক্ষমতাধর ব্যক্তির অভাব নাই, বাংলাদেশে ক্ষমতাধর ব্যক্তি দিয়ে ভরপুর। এই সকল ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি যদি সরকারি কর্মচারীর উপর প্রভাব খাটিয়ে যদি কোনো কার্য হাসিল করে তাহলে তার শাস্তি হবে ধারা 163। 164 ধারায় বলা হয়েছে, 162 ধারায় দালাল আর 163 ধারায় যদি প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাশীল ব্যক্তিকে যদি কোনো সরকারি চাকরিজীবী বা কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কোনো কাজে সহায়তা করেন তাহলে তার শাস্তি হবে সহায়তার জন্য 164। 165 ধারায় বলা হয়েছে, যদি মূল্যবান জামানত যদি গ্রহণ করেন তাহলে তার শাস্তি হবে ধারা 165। আর ধারা 165-র কতে বলা হয়েছে, যদি সরকারি কর্মচারীকে কোনো ব্যক্তি ঘুষ দেন আর সেই ব্যক্তি যদি ঘুষ গ্রহণ করেন অথবা ঘুষ যদি গ্রহণ না করেন তাহলে উভয় ক্ষেত্রে শাস্তি হবে ধারা 165-র কতে। ওই যে ব্যক্তি ঘুষ দেবেন অর্থাৎ ঘুষ দাতার শাস্তি ধারা 165-র ক। ধারা 166। ধারা 166-তে বলা হয়েছে, সরকারি কর্মচারী যদি আইনের আদেশ যদি অমান্য করেন তাহলে তার শাস্তি ধারা 166। ধারা 167-তে বলা হয়েছে, যদি সরকারি কর্মচারী যদি ভুল দলিল প্রস্তুত করেন অথবা দলিল যদি ভুল অনুবাদ করেন তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হবে ধারা 167। অর্থাৎ কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য বা ইচ্ছাকৃতভাবে যদি আপনি কোনো ব্যক্তির ক্ষতি করতে চান, সে ক্ষতি করার ক্ষেত্রে যদি আপনি আইনের নির্দেশ অমান্য করেন তাহলে আপনার শাস্তি হবে ধারা 166। আর যদি কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য ইচ্ছাকৃতভাবে আপনি যদি ভুল দলিল প্রস্তুত করেন বা তৈরি করেন অথবা ভুলভাবে যদি অনুবাদ করেন সেক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 167। ধারা 168-তে বলা হয়েছে, আপনি ব্যবসা বাণিজ্যে কি লিপ্ত হতে পারবেন না, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 168। ধারা 169-এ বলা হয়েছে, যদি আপনি বেআইনিভাবে কোনো জায়গায় কোনো সম্পত্তি ক্রয় করেন অথবা বেআইনিভাবে যদি আপনি নিলামে অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 169। ধারা 170-এ বলা হয়েছে, সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করা যাবে না। এখন বিভিন্ন সময় দেখা যায় যে অমুক জায়গায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার কি করছে, ছদ্মবেশ ধারণ করছে, ঠিক আছে, অথবা দেখা যায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করছে। এই যে ছদ্মবেশগুলো ধারণ করা হয় তাহলে তার অপরাধ হবে ধারা 170। আর যদি সরকারি কর্মচারীর পোশাক পরিধান করা হয় তাহলে তার শাস্তি হবে ধারা 171। আর সেনাবাহিনীর অফিসারদের বা সেনাবাহিনীর যে পোশাক পরিধান সেই পোশাক পরিধান যদি কোনো ব্যক্তি করে তাহলে তার শাস্তি হবে ধারা 140। 140। তাহলে ছদ্মবেশ 170, সরকারি কর্মচারী পোশাক পরিধান ধারা 171, সামরিক বাহিনীর যে অফিসার আছেন বা কর্মকর্তা আছেন তাদের পোশাক পরিধান করা, ব্যাজ ধারণ করা বা প্রতীক ধারণ করা শাস্তি ধারা 140। ধারা 171। ধারা 172 সমন জারি করার ক্ষেত্রে যদি আত্মগোপন করেন। ধারা 173 সমন জারি করার ক্ষেত্রে যদি বাধা প্রদান করেন। ধারা 174 সমন জারি করা হয়েছে কিন্তু সমন জারি করার পর আপনি হাজির হন নয়, গড় হাজির আছেন, তার সেক্ষেত্রে শাস্তি ধারা 174। ধারা 175-এ বলা হয়েছে, আপনাকে দলিল হাজির করার জন্য আপনি দলিল হাজির করলেন না, সেক্ষেত্রে আপনার শাস্তি ধারা 175। ধারা 176-এ বলা হয়েছে, আপনি তথ্য প্রদান করতে বাধ্য কিন্তু কোনো কারণ ছাড়াই আপনি তথ্য প্রদান করলেন না বা কোনো অজুহাত ছাড়াই আপনি তথ্য প্রদান করলেন না, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 176।
তাহলে এখানে কি আপনার এক ধারা থেকে 176 ধারা পর্যন্ত বুঝতে কোথাও কোনো সমস্যা আছে বা সমস্যা হয়? সমস্যা নাই স্যার। আমি যেভাবে বলছি এভাবে বলতে পারবেন? বলা যাবে, বলা যাইতো না, হ্যাঁ। আচ্ছা, আমি একটু ধরি, বেশি না, 5-7টা করে ধারা দেবো। তাহের ভাই, তাহের ভাই কি বলেন? জি স্যার। গুরুত্বপূর্ণ ধারা ধরবো যেখান থেকে আসার সম্ভাবনা আছে। ধারা 146। এমন করবেন আমি কমু স্যার। যে পারবেন আগে ধাপ করে উত্তর দিয়ে দেবেন, কোনো ইয়া নাই। ইনামুল ভাই না আপনি? যারা ধারা 146 স্যার, দাঙ্গা। দাঙ্গা। ধারা 141। দাঙ্গার সংজ্ঞা স্যার। ধারা 141। ধারা 41 হলো বেআইনি সমাবেশের সংজ্ঞা। ধারা 90। কত স্যার? 90। 90 হলো স্যার ওই যে সকল সম্মতি। মানে ব্যক্তিগত প্রতিরক্ষা, আত্মরক্ষার অধিকার কিন্তু ধারা বিষয় 90-তে বলা হয় সম্মতি যখন। আরে সম্মতি সম্মতি নয়। সম্মতি নয়। জি স্যার। ধারা 99। ধরেন যে সব কাজ করলে সম্মতি লাগে না, মানে প্রতিরক্ষা অধিকার প্রয়োগ করা যায় না যেসব কাজের বিরুদ্ধে। যে সকল কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় যায় না। না। তাই না? ধারা 103। সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার, আত্মরক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে, প্রযোজ্য। ধারা 100। দেহের ক্ষেত্রে আত্মরক্ষা মৃত্যু ঘটানো যাবে। ধারা 43। 143। ও, 40 143 হলো স্যার বেআইনি সমাবেশের শাস্তি। ধারা 148। অঞ্চল যে বেআইনি সমাবেশে যে ব্যক্তি যোগদান করবে ওই ব্যক্তির অপরাধ। ধারা 148-এ বলা হয়েছে মারাত্মক অস্ত্র শস্ত্র আমার কষ্ট সহকারে হচ্ছে। যদি কোনো ব্যক্তি দাঙ্গায় দাঙ্গা হাজির পালন হওয়া। করে, দাঙ্গায়। আর 144-এ হলো মারাত্মক অস্ত্র সহ বেআইনি সমাবেশের শাস্তি। তারপর ধারা 168। সরকারি কর্মচারী বেআইনিভাবে ব্যবসায় নিয়োজিত। ধারা 168। 169। 169 হলো স্যার ওই সরকারি সম্পত্তি ক্রয় আর নিলামে অংশগ্রহণের শাস্তি। আপনার সরকারি ব্যবসায় কর্মচারী। অন্য কোনো চাকরিতে নিজেকে নিয়োজিত করা যাবে না। পুলিশ আইনের কত ধারা? পুলিশ আইনের এই দ্বারা 10 পিআরবি। এই দ্বারা এআরবি কত পিআরবি জানি। 110 বিধি। পিআরবি 110। পুলিশ পুলিশ আইনের দ্বারা আইনের 10। আর দণ্ডবিধি 168 ধারা। তাহলে ধারা 1 থেকে ধারা 176 পর্যন্ত মোটামুটি ইনশাল্লাহ সমস্যা নাই, হওয়ারও কথা না।
যদি একটু 19-20 হয়, একটু বেশি করে পড়েন, একটু লেখেন, লেখলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি আশা করি ইনশাল্লাহ ঠিক হবে, কোনো সমস্যা হবে না। তো এখন যে ধারাগুলো পড়তেছি এগুলো পড়া শেষে তারপর ধারা একদম লাস্টের দিকে পরীক্ষার আগে ইনশাল্লাহ কমায় দেবো, এত ধারা লাগবে না। কথা বুঝছেন? এত ধারা লাগবে না, তখন ইনশাল্লাহ কমায় দেবো। এখন একটু কষ্ট করে পড়ে যান, যদি মাথায় থাকে রাখলেন, রাখার একটু চেষ্টা করেন, পরবর্তীতে না হয় কমায় দিন। ঠিক আছে? ধারা 177, তথ্য প্রদান না করার শাস্তি। তথ্য প্রদান না করার শাস্তি, ঠিক আছে, তথ্য প্রদানই করলো না সেই শাস্তি। আর ধারা 177-এ বলা হয়েছে মিথ্যা তথ্য প্রদান করার শাস্তি। ঠিক আছে? প্রথমত 176 ধারায় তথ্য প্রদানই করে নাই, আবার 177-এ তথ্য প্রদান করছে, কিন্তু তথ্যটা মিথ্যা তথ্য প্রদান করছে, সেই শাস্তি ধারা 177। ধারা কত? 177। এখন 177 ধারায় কি আছে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। 177 ধারা, কোন ব্যক্তি সরকারি কর্মচারীর নিকট যে কোনো তথ্য প্রদান করতে যদি বাধ্য হয়ে যদি তথ্য প্রদান করে, কিন্তু সেই তথ্য যদি সে ভুল তথ্য প্রদান করে অথবা মিথ্যা তথ্য বা বানোয়াট তথ্য যদি প্রদান করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 177। অর্থাৎ আপনি যেমন কিছু কিছু ব্যক্তির কথা বলা আছে ফৌজদারি কার্যবিধি আইনের 45 ধারায় কিছু কিছু ব্যক্তির কথা উল্লেখ করা আছে। গ্রামের যারা শিক্ষিত মানুষজন গুলো আছে, মাতব্বর গুলো আছে, জমিদার সংক্রান্ত হিসাব নবিশ, মনে করেন গ্রামের গ্রাম পুলিশ, এই সকল ব্যক্তি কি, এই সকল ব্যক্তি পুলিশ অফিসারকে বিভিন্ন অপরাধ সংক্রান্ত বিষয় যদি জানতে পারেন, বুঝতে পারেন যে কোথাও অপরাধ হবে, অপরাধ হওয়ার সম্ভাবনা আছে, বা কোথাও অপরাধ ঘটতেছে বা ঘটার সম্ভাবনা আছে, বা কোথাও ঘটার জন্য ষড়যন্ত্র করতেছে, এই সকল বিষয় যদি কোনো ব্যক্তি জানতে পারেন, এমন কোনো ব্যক্তি যে ব্যক্তিকে সংবাদ দিতে অবশ্যই বাধ্য থাকবে, সংবাদ দিতে অবশ্যই বাধ্য থাকবে, যে সকল ব্যক্তির কথা বললাম, বা ফৌজদারি কার্যবিধি আইনের 45 ধারায় যে সকল ব্যক্তির কথা বলা আছে, বা 44 ধারায় যে সাধারণ জনগণের কথাও যে বলা আছে, এই সকল ব্যক্তি যদি কোনো তথ্য প্রদান করতে বাধ্য হয়ে যদি ভুল তথ্য বা মিথ্যা তথ্য যদি প্রদান করেন বা সরবরাহ করেন, তাহলে ওই ব্যক্তির শাস্তি হবে ধারা 177। এখন মিথ্যা তথ্য কিরূপ ভাবে দিতে পারেন? মনে করেন গ্রাম অঞ্চলে যে গ্রাম পুলিশ থাকে বা গ্রাম্য চৌকিদার থাকে অথবা দফাদার যে থাকে, এই সকল ব্যক্তি, কোনো একজন ব্যক্তি বা চৌকিদার বা গ্রাম্য চৌকিদার, মনে করেন যে রহিম নামক একজন গ্রাম্য চৌকিদার যেখানে বসবাস করেন তার পার্শ্ববর্তী কোনো একটি স্থানে কি, কোনো একটি বাড়িতে বা কোনো একটি স্থানে কি করেন, বড় একজন ব্যবসায়ী লোক বসবাস করেন। এখন সেই ব্যবসায়ীর বাড়িতে মনে করেন যে ডাকাতি হবে। এখন ওই গ্রাম্য যে চৌকিদার আছে বা গ্রাম্য যে দফাদার আছে বা গ্রাম যে পুলিশ আছে অথবা গ্রামের হিসাব নবিশ, দফাদার টফাদার সংক্রান্ত আরো বিভিন্ন যে ব্যক্তিগুলো আছে 44-45 ধারায় উল্লেখ করা আছে, এই সকল কোনো একজন ব্যক্তি যদি জানতে পারেন যে আজকে অমুক ব্যক্তির বাসায়, অমুক ব্যবসায়ীর বাসায় ডাকাতি করা হবে, এই বিষয়ে জানার পরে সে যদি পুলিশকে বলে যে না, অমুক বাড়ির বাসায় হবে না, অমুক গ্রামের অমুক বাড়ির বাসায় ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সে সঠিক ঘটনা জানে, কি জানে, সে ঘটনা ঠিকই জানে যে এই বাসায় হবে, কিন্তু সে পুলিশ অফিসারকে কি করলো, ভুল তথ্য দিল বা মিথ্যা তথ্য সরবরাহ করলো। তাহলে যদি কোনো ব্যক্তি এরূপ মিথ্যা তথ্য সরবরাহ করে বা ভুল তথ্য যদি সরবরাহ করে, তাহলে তার শাস্তি হবে ধারা 177। কত ধারায়? দণ্ডবিধির ধারা 177। আমরা 176 ধারায় পড়ছিলাম কি, যদি তথ্য সরবরাহ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে অপরাধ হবে। আর 177 ধারায় যে কথাটা বলা হয়েছে, এখানে যদি কোনো ব্যক্তি তথ্য সরবরাহ করেন বা যদি কোনো ব্যক্তি তথ্য দেন, কিন্তু সেই তথ্যটি যদি ভুল তথ্য দেওয়া হয়, সঠিক তথ্য না দিয়ে যদি পুলিশ অফিসারকে বা ম্যাজিস্ট্রেটকে যদি ভুল তথ্য দেন, সেক্ষেত্রে শাস্তি হবে ধারা 177। ধারা 177।
175 ধারায় পড়ছিলাম আমরা, দণ্ডবিধির 175 ধারায়, যে কোনো ব্যক্তিকে যদি কোনো দলিল পেশ করার জন্য বা হাজির করার জন্য সরকারি কর্মচারী নির্দেশ প্রদান করেন, তাহলে ওই ব্যক্তি যদি দলিল যদি হাজির না করেন, তাহলে তার শাস্তি ধারা 175। আর ধারা 176-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তথ্য যদি প্রদান না করেন, অর্থাৎ তথ্য সে জানেন কিন্তু তথ্য প্রদানই করে না, জানাই নাই, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে ধারা 176। আর ধারা 177-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সম্পর্কে জানতে পারেন বা বুঝতে পারেন যে কোনো জায়গায় অপরাধ হবে বা হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো জায়গায় অপরাধ হবে সে বিষয়ে কি ষড়যন্ত্র করতেছে, বা 5-7 জন 10 জন ব্যক্তি মিলে আমার জায়গায় ডাকাতি করবে, সে ডাকাতি করার জন্য উদ্যোগ গ্রহণ করতেছে বা চেষ্টা করতেছে বা উদ্যোগ নিতেছে বা গ্রহণ করার জন্য বা অনুষ্ঠান করার জন্য, অপরাধ অনুষ্ঠান করার জন্য তারা প্রস্তুতি নিতেছে, এই বিষয়ে যদি কোনো ব্যক্তি জানেন, অর্থাৎ যে সংবাদ দিতে বাধ্য এরূপ কোনো ব্যক্তি যদি জানতে পারেন, জানার পরে তিনি যদি সরকারি কর্মচারীকে না জানান, তাহলে তার অবশ্যই কি হবে, অপরাধ হবে। কিন্তু তিনি যদি ভুল তথ্য জানান, তাহলে তার অপরাধ হবে ধারা 177। ধারা 177, ভুল তথ্য বা মিথ্যা তথ্য। মিথ্যা তথ্য যদি জানান, মিথ্যা তথ্য কি, যে ডাকাতি হবে করিম নামক একজন ব্যবসায়ীর বাড়িতে, কিন্তু ওই ব্যক্তি তথ্য দিলে যে ডাকাতি হবে মনে করেন যে দবির নামের একজন ব্যবসায়ীর বাড়িতে, সে বসবাস করে মনে করেন যে অন্য গ্রামে, অন্য ইউনিয়নের অন্য কোনো গ্রামে, আর আপনি যে তথ্যটা দিলেন সে তথ্যটা যদি অবশ্যই মিথ্যা হয়, তাহলে আপনার শাস্তি হবে ধারা 177। ধারা 177। তাহলে ধারা 177 কি বোঝা গেল? বোঝা গেছে স্যার। ধারা 178। 178 ধারায় বলা আছে হলফ বা শপথ গ্রহণ না করার শাস্তি। হলফ এবং শপথ কোন ক্ষেত্রে গ্রহণ করা হয়? হলফ এবং শপথ, কোনো ব্যক্তি নিজেকে কোনো প্রকার হলফ বা শপথ দ্বারা আবদ্ধ করিবার জন্য আদেশপ্রাপ্ত হওয়ার পরেও, বা সরকারি কর্মচারী যে ব্যক্তি এই শপথ গ্রহণ করানোর জন্য ক্ষমতাপ্রাপ্ত অথবা হলফ গ্রহণ করানোর জন্য ক্ষমতাপ্রাপ্ত, এরূপ কোনো সরকারি কর্মচারী যদি কোনো ব্যক্তিকে হলফ বা শপথ করানোর উদ্দেশ্যে যদি তাকে বলে যে আপনি হলফ করেন অথবা শপথ করেন, সেই ব্যক্তি এরূপ আদেশ পাওয়ার পরও, অর্থাৎ ক্ষমতা সম্পন্ন কোনো সরকারি কর্মচারীর নিকট হতে এরূপ কোনো আদেশ পাওয়ার পরও যদি সে হলফ অথবা শপথ যদি না করে, বা সে যদি হলফ অথবা শপথ যদি না পড়ে, সেক্ষেত্রে তার শাস্তি হবে ধারা 178। ধারা 178। এখন হলফ এবং শপথটা কোন ক্ষেত্রে করানো হয়? হলফ এবং শপথটা সাধারণত যে সকল সরকারি কর্মচারী পড়াইতে পারেন, প্রত্যেকটা সরকারি কর্মচারী তো আর পড়ানো সম্ভব না। এবং প্রাইমারি স্কুলের যে সরকারি কর্মচারীরা আছে, আবার অন্যান্য জায়গায় যে সরকারি কর্মচারীগুলো আছে, এই সকল সরকারি কর্মচারীর দ্বারা তো এগুলা সম্ভব না, যোগ্যতা সম্পন্ন হতে হবে। যে সরকারি কর্মচারী এই শপথ অথবা হলফ কি করতে পারেন, পড়াইতে পারেন, বা এই শপথ অথবা হলফ কি করতে পারেন, গ্রহণ করাইতে পারেন, সেই ব্যক্তি কর্তৃক যদি আদেশ দেওয়া হয় এবং কোনো ব্যক্তি যদি সেই আদেশ যদি অমান্য করেন, শপথ অথবা হলফ যদি কি করেন না করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 178। এই শপথ এবং হলফ সাধারণত সরকারি কর্মচারী কোনগুলা, আপনার বিভিন্ন আদালতে যে সকল কর্মচারী আছেন, সরকারি কর্মচারী আছেন, তারা যদি এরূপ কোনো সাক্ষীকে, বাদীকে বা অপর কোনো ব্যক্তিকে যদি শপথ বা হলফ করাতে চান, সেক্ষেত্রে এই সরকারি কর্মচারী কর্তৃক বা ক্ষমতা সম্পন্ন বা ক্ষমতাপ্রাপ্ত সরকারি কর্মচারী কর্তৃক আদেশপ্রাপ্ত হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি কি করেন, এই শপথ বা হলফ যদি না করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 178। ধারা 178। তাহলে ধারা 177-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সম্পর্কে জানার পরেও, বোঝার পরেও যদি সে অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য যদি প্রদান করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 177। আর ধারা 178-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি হলফ, পেনাল কোডের 51 ধারায় বলা হয়েছে হলফ এবং শপথের কথা, হলফ এবং শপথ পাঠ করানোর কথা। এই যদি কোনো ব্যক্তি উপযুক্ত কর্তৃপক্ষ বা উপযুক্ত সরকারি কর্মচারী, ক্ষমতা সম্পন্ন বা সরকারি কর্মচারীর
আদেশ পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি এই হলফ অথবা শপথ পাঠ করতে যদি না চান বা হলফ এবং শপথ যদি গ্রহণ করতে না চান, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি হবে ধারা 178। ধারা 178। এখন এখানে বলা হয়েছে যে বিষয়টা, হলফ এবং শপথ যদি কোনো ব্যক্তি গ্রহণ করতে না চায় তাহলে তার অভিযোগটি কিভাবে প্রমাণ করতে হবে। এখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারী অভিযুক্ত ব্যক্তিকে সত্য ভাষণের জন্য, অর্থাৎ সত্য, এখানে হলফটা সাধারণত পড়ানো হয় যে আপনি যে কথাটি বলবেন, হলফ পাঠ করানোর মাধ্যমে বলা হয় যে আপনি যে কথাটি বা যে তথ্যটি প্রকাশ করবেন, বা আপনি যে তথ্যটি জানেন, যে তথ্যটি আপনি বলবেন বা আদালতের সামনে বা বিজ্ঞ বিচারকের সামনে সে তথ্যটি আপনি সত্য তথ্য প্রকাশ করবেন। আপনি এখানে যা বলবেন প্রত্যেকটি জিনিসই সত্য হবে। এই সত্য ছাড়া কোনো মিথ্যা তথ্য এখানে আপনি কি করবেন না, প্রদান করবেন না। এই সংক্রান্ত কি করা হয়, হলফ অথবা শপথ পাঠ করানো হয়। আমরা বিভিন্ন সিনেমায় দেখছি কি করা হয়, বিভিন্ন ধর্মীয় গ্রন্থের উপরে হাত রেখে কি করানো হয়, এই শপথগুলা পাঠ করানো হয়। এই শপথগুলা পাঠ করানোর একটাই উদ্দেশ্য হলো, যদি কোনো ব্যক্তি এই শপথ পাঠ করার পরে কি করবে না, এখন দেখা গেল যে মুসলিম যেমন আছেন, মুসলিম কোরআন শরীফ আমাদের যে ধর্মগ্রন্থের উপরে হাত রেখে কেউ মিথ্যা কথা সাধারণত বলবে না বা বলার চেষ্টাও করবে না। সেই জন্য এই শপথটা বা হলফটা কি করা হয়, পাঠ করানো হয়। এখন সরকারি কর্মচারী যারা ক্ষমতাপ্রাপ্ত এই হলফ বা শপথ পাঠ করাতে পারেন, সেই সকল ব্যক্তি কর্তৃক বা সেই সকল সরকারি কর্মচারী কর্তৃক আদেশ পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি শপথ যদি পাঠ না করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 178। ধারা 178। তাহলে ধারা 177-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো অপরাধের তথ্য জানার পরেও বা কোনো অপরাধের কি ষড়যন্ত্র সম্পর্কে জানার পরেও বা কোনো অপরাধ সম্পর্কে জানার পর, ষড়যন্ত্র সম্পর্কে জানার পর, বা কোনো অপরাধ সংঘটিত হবে বা হওয়ার সম্ভাবনা আছে এরূপ জানার পরেও যদি কোনো ব্যক্তি যদি ওই সম্পর্কে যদি মিথ্যা তথ্য প্রদান করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 177। আর ধারা 178-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী কর্তৃক বা উপযুক্ত সরকারি কর্মচারী কর্তৃক আদেশ পাওয়ার পরে যদি শপথ পাঠ না করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 178। তাহলে তার শাস্তি ধারা 178। ধারা 179। ধারা 179। 179-তে বলা হয়েছে, হলফ বা শপথ গ্রহণ করার পর সরকারি কর্মচারীর নিকট যদি প্রশ্নের উত্তর দানে যদি অস্বীকার করেন, অর্থাৎ শপথ পাঠ করানো হয়েছে, কি করা হয়েছে, 178 ধারায় মনে করেন যে শপথ পাঠ করানো হয়েছে, এখানে 178 ধারায় বলা হয়েছে যদি শপথ পাঠ না করে তার শাস্তি। কিন্তু শপথ যদি ওই ব্যক্তি পাঠ করেন, পাঠ করার পর তাকে যদি বিভিন্ন বিষয়ে যদি প্রশ্ন করা হয়, সে যদি প্রশ্নের উত্তর দানে যদি কি করে, আপত্তি করে, বা সে যদি উত্তর দিতে যদি অস্বীকার করে, তাহলে তার শাস্তি হবে ধারা 179। ধারা 179। তাহলে ধারা 177-এ বলা হয়েছে মিথ্যা তথ্য প্রদান, ধারা 178-এ শপথ পাঠ না করার শাস্তি, ধারা 179-তে বলা হয়েছে শপথ পাঠ করছে, পাঠ করার পর সে কোনো প্রশ্নের জবাব দেবে না বা জবাব দিতে সে ইচ্ছা প্রকাশ করতেছে না বা সে অস্বীকার করতেছে, আমি শপথ পাঠ করছি ভালো কথা, এখানে আমি কোনো তথ্য প্রদান করতে পারবো না, সে যদি অস্বীকার করে তাহলে তার শাস্তি হবে ধারা 179। ধারা 179। এগুলা প্রশ্ন তেমন আসবে না, আসার কথাও না। এখানে পুলিশের কোনো কাজ নাই। আমাদের যে সকল প্রশ্নগুলা হবে সে সকল প্রশ্ন বেশিরভাগই পুলিশ সংক্রান্ত প্রশ্ন হবে। আমাদের কি কাজ, তদন্তের কাজ, অনুসন্ধান, আমাদের তো আসামিদের গ্রেপ্তারের কাজ, কিভাবে আসামিদের উপর কিভাবে তদন্ত করবে, এই সংশ্লিষ্ট সংক্রান্ত, অর্থাৎ পুলিশ সংশ্লিষ্ট যেগুলা প্রশ্ন, এইগুলা প্রশ্নই আসার সম্ভাবনা আছে। যেমন আপনার এখানে 81-82 ধারা থেকে মোটামুটি আপনার 106 ধারা পর্যন্ত, 106 ধারা পর্যন্ত। তারপরে আপনার বলা আছে এখানে 141 থেকে 100 মোটামুটি 69 ধারা পর্যন্ত, 169। তারপরে যে ধারাগুলো আছে এই ধারাগুলো থেকে তেমন প্রশ্ন আসার সম্ভাবনা নাই, কিন্তু অনেক সময় এগুলা কি কাজে লাগে, আপনার সংযুক্ত ধারা হিসেবে এগুলা কাজে লাগে, সেই ক্ষেত্রে এই ধারাগুলো আমাদের পড়া দরকার। তাহলে
177-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্য প্রদান করেন তাহলে তার শাস্তি, ধারা 177। ধারা 178, যদি কোনো ব্যক্তি শপথ যদি গ্রহণ না করেন বা শপথ যদি পাঠ না করেন তাহলে তার শাস্তি, ধারা 178। ধারা 179-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি শপথ গ্রহণ করার পর যদি প্রশ্নের উত্তর দানে যদি অস্বীকার করেন তাহলে তার শাস্তি, ধারা 179। ধারা 179। ধারা 180। 180-তে বলা হয়েছে বিবৃতি প্রদান করার পর সে কি করছে, প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করার পর যদি বিবৃতি প্রদান করার পর যদি স্বাক্ষর করতে যদি সে অস্বীকার করে, স্বাক্ষর করতে যদি অস্বীকার করে তাহলে তার শাস্তি, ধারা 180। সবগুলো জিনিস কিন্তু সিরিয়ালে আছে। সিরিয়াল কিরকম? 178 ধারায় বলা হয়েছে শপথ সে গ্রহণ করলো না, তার শাস্তি। ধারা 179-তে বলা হয়েছে শপথ গ্রহণ করছে কিন্তু প্রশ্নের উত্তর দেবে না, তার শাস্তি। ধারা 180-তে বলা হয়েছে শপথ গ্রহণ করছে, প্রশ্নের উত্তরও দিছে। এখন যে বিবৃতি লিপিবদ্ধ করা হয়েছে সেই লিপিবদ্ধ বিবৃতিতে সে কি করবে না, সাক্ষী দেবে না, স্বাক্ষর দেবে না, সেই ক্ষেত্রে তার শাস্তি, ধারা 180। ধারা 180। আর ধারা 181-তে বলা হয়েছে শপথ বা হলফ গ্রহণ করার পর যদি মিথ্যা সাক্ষ্য দেয় বা মিথ্যা ভাষণ দেয় তাহলে তার শাস্তি, ধারা 181। ধারা 181। তাহলে ধারা 177-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সম্পর্কে জানতে পারেন, কিরূপ কি জিনিস জানতে পারেন, যে অপরাধটা কোথাও সংঘটিত হবে, কি হবে অপরাধটা, কোনো একটা বাড়িতে বা কোনো একটা ঘরে বা কোনো একটা দোকানে বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি হবে, অপরাধ হওয়ার সম্ভাবনা আছে বা অপরাধ করবে এরূপ ব্যক্তির আলোচনা যদি জানতে পারেন যে অমুক দিকে আলোচনা হইতেছে, 2 4 5 জন 7 জন 10 জন মিলে যে অমুকের বাড়িতে আজকে ডাকাতি করবে, এটা জানার পর যে ব্যক্তি ওই সংবাদ দিতে বাধ্য, যে ব্যক্তি সংবাদ দিতে বাধ্য, এরূপ ব্যক্তি যদি এরূপ অপরাধ সম্পর্কে জানতে পারেন বা বুঝতে পারেন যে কোথাও কোনো অপরাধ সংঘটিত হবে বা হওয়ার সম্ভাবনা আছে, এরূপ বিষয় জানার পর তিনি যদি কি করেন, মিথ্যা তথ্য যদি পুলিশ অফিসারকে প্রদান করেন তাহলে তার শাস্তি হবে, ধারা 177। কতটা শাস্তি হবে, ধারা 177। আর ধারা 178-এ বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সরকারি কর্মচারী, উপযুক্ত সরকারি কর্মচারী হতে হবে, যে সরকারি কর্মচারী এই শপথ গ্রহণ করাতে পারে বা শপথ পাঠ করাতে পারে, এরূপ সরকারি কর্মচারী হতে হবে যে সরকারি কর্মচারী এই শপথ গ্রহণ বা পাঠ করানোর জন্য কি আদেশ দিতে পারেন। এরূপ সরকারি কর্মচারী যদি আদেশ দেয় আর এই আদেশ পাওয়ার পর যদি কোনো ব্যক্তি শপথ গ্রহণ বা হলফ গ্রহণে যদি বা পাঠ করতে যদি সে অস্বীকার করে তাহলে তার শাস্তি, ধারা 178। এখন 178 দ্বারা বলা হয়েছে কি যদি গ্রহণ না করে, শপথ যদি গ্রহণ না করে সেক্ষেত্রে শাস্তি, ধারা 178। এখন ধারা 179-তে বলা হয়েছে শপথ গ্রহণ করছে, কি করলো, শপথ গ্রহণ করলো। এখন সে বলতেছে তার ধর্মীয় গ্রন্থের উপরে ইয়া করে বলতেছে যে আমি শপথ গ্রহণ করতেছি যে আমি যা বলবো এখানে হাজির হয়ে, আমি এখানে আছি, এখানে বিজ্ঞ বিচারকের সামনে হাজির হয়ে আছি, আমি যা কিছু বলবো সত্য বলবো, সত্য বলে সত্য ছাড়া আমি কোনো বিষয় মিথ্যা বলবো না বা মিথ্যা কোনো বিষয় আমি এখানে উপস্থাপন করব না। এখন এই মর্মে সে কি করলো, সে শপথ গ্রহণ করলো, শপথ গ্রহণ করার পর সে কি করতেছে, উকিল হোক বা সরকারি কোনো কর্মচারী হোক বা অপর কোনো ব্যক্তি হোক, যেই হোক না কেন, সে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, প্রশ্ন জিজ্ঞাসা করার ফলে যদি ওই ব্যক্তি শপথ গ্রহণ করার পর যদি প্রশ্নের উত্তর দিতে যদি অস্বীকার করে বা দ্বিধাবোধ করে বা সে যদি প্রশ্নের উত্তর দিতে না চায় বা সে যদি রাজি না হয় উত্তর দিতে তাহলে তার শাস্তি হবে, ধারা 179। ধারা 179। তাহলে সিরিয়ালে আছে 178-এ বলা হয়েছে কি শপথ গ্রহণ করে নাই, তার শাস্তি। ধারা 179-তে বলা হয়েছে শপথ গ্রহণ করছে কিন্তু সে উত্তর দিতে অস্বীকার করতেছে তাহলে তার শাস্তি, ধারা 179। 180-তে বলা হয়েছে শপথ গ্রহণ করলো, 178-এ 79-তে কি করলো, বিবৃতিও দিল, 80-তে কি বিবৃতি দেওয়ার পর সেই বিবৃতিতে এখন লিপিবদ্ধ করা হয়েছে, এখন সেই লিপিবদ্ধ বিবৃতিতে কি করবে না, সে স্বাক্ষর করবে না, স্বাক্ষর করতে রাজি হইতেছে না তাহলে তার শাস্তি, ধারা 180। সে যদি স্বাক্ষর করতে রাজি না হয় তাহলে তার শাস্তি, ধারা 180। আর ধারা 181-তে বলা হয়েছে শপথ গ্রহণ করছে বা হলফ গ্রহণ করছে কি জন্য, যে আমি যা কিছু বলবো সত্য বলবো, সত্য ছাড়া কোনো মিথ্যা বিষয় আমি এখানে বলবো না বা মিথ্যা বিষয় কোনো সে ভাষণ এখানে দেবে না বা তথ্য এখানে সে প্রকাশ করবে না। এরূপ শপথ গ্রহণ করার পরেও যদি কোনো ব্যক্তি কি করেন, মিথ্যা তথ্য যদি প্রদান করেন তাহলে তার শাস্তি, ধারা 181। ধারা
একাশি। তাহলে ধারা 177 থেকে ধারা 181, পাঁচটায় ধারা। এখানে আর ধারা তেমন নাই, তেমন ধারা আর পড়াবো না, সামনের দিকে ইনশাল্লাহ চলে যাব। এখন এখানে বুঝতে কোনো সমস্যা আছে? 177 ধারা থেকে 181। না স্যার, বুঝতে সমস্যা নাই। কোনো প্রশ্ন আছে এ বিষয়ে? না স্যার। এখান থেকে প্রশ্ন আসলে আসে না, কথা বুঝছেন? এগুলো আমাদের কোনো কার্যক্রমই নাই, এখানে আমাদের কোনো কার্যক্রম নাই, সেই জন্য এখানে প্রশ্ন হয় না। তারপরেও একটু জেনে রাখলাম ভাই, তারপরে যে 180টা বিবৃতিতে স্বাক্ষর, কি বলছে? বিবৃতিতে স্বাক্ষর। এখন সাক্ষীদের যে ওই স্বাক্ষর যে নেওয়া হয়, এখানে ওই স্বাক্ষরেও কিন্তু স্বাক্ষর, যদি স্বাক্ষর আপনি নিতে চান, আপনার যদি স্বাক্ষর প্রয়োজন হয়, সে যদি সাক্ষী কি ওই বিবৃতি দেওয়ার পর যদি স্বাক্ষর দিতে যদি অস্বীকার করে, তাহলে তার শাস্তি হবে কত ধারা? 180 ধারা। এই ধারাটাই মূলত লাগে, কথা বুঝতে পারছেন? এই ধারাটাই মূলত লাগে। তাছাড়া ওই যে শপথ পড়ানো, শপথ পাঠ করানো, শপথ পাঠ করানোর পর তাকে প্রশ্ন করা, সে উত্তর দেবে না, তারপরে শপথ পাঠ করাইছেন, পাঠ করানোর পর সে মিথ্যা কথা বলতেছে, শপথ পাঠ করানো আমার আপনার কাজ না, ঠিক আছে? কোথাও দেখছেন শপথ পুলিশ পাঠ করায়? শপথ পুলিশ পাঠ করে না, বা হলফ কি করে না, গ্রহণ করে না। এখানে সাধারণত যেটা বলা হয়েছে, আদালতের এগুলা কার্যক্রম। আদালতে যখন এই কার্যক্রমগুলো করানো হয়, তখন আদালতের অফিসাররা করেন, আমাদের কোনো কার্যক্রম এখানে নাই। আমিও অথবা আপনিও বা কোনো অফিসার কি করতে পারে না, শপথ বা হলফকে গ্রহণ আমরা করাই না, আমাদের কোনো কাজ না, ঠিক আছে? এটা আদালতের কার্যক্রম। আমরা সিনেমাতেও দেখছি, সিনেমাতেও আমরা জানি যে এগুলা আদালতের কার্যক্রম, যা কিছু করা হয় এখানে আদালত থেকে করা হয়। তাই এখান থেকে প্রশ্ন হয় না। তবে 180 ধারাটা, এই যতগুলো ধারা পড়ানো হয়েছে 171 থেকে 170টা কিন্তু আবার গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করা, ছদ্মবেশ ধারণ করে 170। এখন ছদ্মবেশ ধারণ করার ক্ষেত্রে আবার শাস্তিটা কখন হবে? আপনি সরকারি কর্মচারী, শুধু ছদ্মবেশ ধারণ করেন, আমি অমুক অমুক সরকারি কর্মচারী, তাহলে এখানে কোনো ইয়া হবে না, অপরাধ হবে না। কিন্তু আপনি যদি বলেন যে আমি আমি পুলিশের একজন ডিআইজি, আমি 2 4 5 জন 7 জনকে কি করবো, চাকরি দেবো, ঠিক আছে, এই তোমরা আমাকে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা দাও। বা আমি সরকারি কর্মচারী অমুক ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা, বা সচিবালয়ের আমি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা, আমি কি করব, এই 2 4 5 জনের উপকার করবো, এই 10 জনের উপকার করবো, চাকরি দেবো, তোর সমস্যা নাই, কার্যক্রম চালা যায়। আপনি যখন ছদ্মবেশ ধারণ করবেন, ধারণ করার পর ওই ছদ্মবেশ অনুযায়ী কি কোনো অপরাধ অনুষ্ঠান করবেন, ঠিক আছে, অপরাধমূলক কোনো কার্য করবেন, সেক্ষেত্রে আপনার অপরাধটা হবে। সেই ছদ্মবেশ ধারণ করার পর যদি কোনো অপরাধমূলক কার্য করেন, তখন আপনার শাস্তিটা হবে ধারা 170-এ। আপনি শুধু এমনি বললেন আমি অমুক কর্মচারী, আপনি এমনি বললেন আমি অমুক কর্মচারী, সেক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু ওই কর্মচারীর পদবি ধারণ করার পর যদি আপনি কোনো কাজ করেন ওই পদ পদবি অনুযায়ী, তাহলে সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 170-এ। কথা বলছেন? তাহলে ধারা 170, ধারা 180। আর এখানে ধারা 174 যেটা ধারা 175 দলিল হাজির করা, ধারা 176 তথ্য প্রদান করা, এটাও একটু গুরুত্বপূর্ণ আছে। ধারা 175, ধারা 76, ধারা 180। এটা কখন গুরুত্বপূর্ণ? যখন ওই আপনার আহ ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী কোনো প্রশ্ন হবে, প্রশ্নের সাথে সংশ্লিষ্টতা যখন এই ধারাগুলা লাগবে, তখন এই ধারাগুলা কাজে লাগবে, তাছাড়া এই ধারার কোনো দরকার আমাদের নাই। তাহলে ধারা 1 থেকে ধারা 181 পর্যন্ত কোনো ধারায় কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন? না স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা না থাকলেই ভালো। আর একটু লেখা দেওয়ার চেষ্টা করেন, এনামুল ভাইকে ধন্যবাদ, আপনি লেখা দিয়েছেন, ঠিক আছে? এগুলো একটু ভাই কষ্ট করে একটু লেখা দিবেন। আর কিভাবে লেখা দেওয়া লাগবে না, আমি আর একটা লেখা লিখছি, এই লেখাটা আমি দিয়ে দেবেন, আপনি শর্ট করে লেখা দেবেন। যে লেখাটা লিখলে আপনি পরবর্তীতে মনে রাখতে পারবেন, আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, আপনি বুঝতে পারবেন। ওইভাবে একটু ছোট ছোট করে শর্ট করে একটু লেখা দেবেন। আমি রাত্রে দিয়ে দেবো, ঠিক আছে, আমার লেখা আছে, আমি ছবিটা উঠাই নাই, ওই ছবিটা উঠায় আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা সুন্দর করে একটু দেখে নেবেন যে এইভাবে লেখা যায়। এইভাবে লিখতে আপনার 100টা যেগুলা ধারা পড়া হয়েছে, মোটামুটি একশোর মতো ধারা পড়া হয়েছে।
এই 100 মতো ধারা মনে করেন যে 1-2 ভিতরে লেখা শেষ করে ফেলাতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। একবার মনে করেন একটানা লেখা যাবেন, মনে করেন 10-12 মিনিট 15 মিনিট সময় লাগবে বা 20 মিনিট সময় লাগবে। তাহলে দৈনিক যদি এভাবে লিখতে পারেন, দেখা যাবে আপনার দৈনিক ওইদিকে রিভাইজ হইতেছে একবার, আমার এখানে রিভাইজ হইতেছে একবার, দেখা যাবে মাসের ভিতরে মোটামুটি 20 বার 25 বার যদি একটা আইন যদি রিভাইজ হয়ে যায় বা রিভিশন হয়, সেক্ষেত্রে মনে করেন যে একদম ঝড়ঝরা ঠোঁটস্থ হয়ে যাবে, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আর সকালের ক্লাসটা 7:50 অবশ্যই ইনশাল্লাহ হবে। আজকে আমি উঠতে পারি নাই, চেষ্টা করছিলাম কিন্তু উঠতে পারিনি। ঠিক আছে, সকালের ক্লাসটা হবে, আপনার সকালের ক্লাসটা হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ফুল রিভিশন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ফুল রিভিশনটা ইনশাল্লাহ হবে। তাহলে ইনশাল্লাহ থাকেন, আর তো কোনো প্রশ্ন নাই। না স্যার, প্রশ্ন নাই স্যার। তাহলে ইনশাল্লাহ একটু থাকেন।